এক ধনী ব্যক্তি তার পার্টিতে 5 কোটি টাকার শর্ত ঘোষণা করলো এবং তিনি তার সুইমিং পুলে 5-6টা ভয়ঙ্কর কুমির ছেড়ে দিলেন। তারপর তিনি বলল যে এই পুলটি সাঁতরে পার হতে পারবে তাকে 1 কোটি টাকার পুরস্কার দেওয়া হবে, আর যদি সে মারা যায় তাহলে তার পরিবারকে 5 কোটি টাকা দেওয়া হবে। আর এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই ভয় পেয়ে গেল, কেউই নিজের জীবন বাজি রেখে পুলে নামার সাহসই পেল না। আর এরই মাঝে হঠাৎ দেখা গেল একজন লোক পুলে ঝাঁপ দিল এবং বাঁচার জন্য জোরে জোরে সাঁতরে উপরে উঠে আসলো। আর ধনী ব্যক্তি কথা মতো তাকে 1 কোটি টাকার পুরস্কার চেক দিয়ে দিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটি খুশি হওয়ার বদলে প্রচন্ড রেখে চিৎকার করে বলতে লাগলো, কে ছিল সেই লোক যে কুমিরে ভরা পুলে আমাকে ধাক্কা মেরেছে? আর ভাই ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে তার স্ত্রী হাসি মুখে বেরিয়ে এসে বলল, আমি তোমাকে ধাক্কা দিয়েছি, কারণ প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে। ভারতের সব বড় বড় প্রতিবাদী যন্ত্রমন্ত্রই কেন হয়? কখনো ভেবেছেন কৃষক হোক, ছাত্র হোক, কুস্তিগিরি হোক কিংবা সমাজকর্মী হোক, এরাই সবাই দিল্লিতে এসে যন্ত্রমন্ত্রেই প্রতিবাদ করেন। কিন্তু কেন? আসলে যন্ত্রমন্ত্রে 1724 সালে মহারাজা শাহী জয় সিং দ্বিতীয় নির্মাণ করেছিলেন জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র হিসাবে সূর্য, চাঁদ ও নক্ষত্রের গতিবিধি পরীক্ষা করার জন্য এটি তৈরি করা হয়েছিল। আরো অবাক করার বিষয় হলো 1980 এর দশক পর্যন্ত এখানে কোনো বড় প্রতিবাদ করা হতো না। এই সময় দিল্লির বেশিরভাগ আন্দোলন ও বিক্ষোভ হতো ইন্ডিয়া গেটের কাছে বোট ক্লাবে। সংসদের একেবারে কাছে হয়, সেটি ছিল সবচেয়ে জনপ্রিয় বিক্ষোভের জায়গা। কিন্তু 1988 সালে কৃষক নেতা মহেন্দ্র সিং প্রায় 5 লক্ষ কৃষককে নিয়ে বোট ক্লাবে পৌঁছে যান। সেই আন্দোলন টানা কয়েকদিন ধরে চলে, ফলে দিল্লির রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতি হয়। আর শেষ পর্যন্ত সরকার আন্দোলনকারীদের বেশ কয়েকটি দাবি মেনে নিতে বাধ্য হয়। এরপর সরকার সিদ্ধান্ত নেয় সংসদের এত কাছে বড় বিক্ষোভ করা যাবে না। এরপর সরকার সিদ্ধান্ত নেয় সংসদের এত কাছে এত বড় বিক্ষোভ হতে দেওয়া যাবে না। আর তাই 1993 সালে বোট ক্লাবে বড় প্রতিবাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং যন্ত্রমন্ত্রের প্রতিবাদ স্থল ঘোষণা করা হয়, কারণ এটি সংসদ ভবন থেকে কিছুটা দূরে এবং জায়গাটি তুলনামূলক ছোট, ফলে এখানে লাখ লাখ মানুষের জমায়েত হওয়ার সম্ভাবনা কম থাকে। এতে নিরাপত্তা ও ট্রাফিক দুটি অনেক সহজে নিয়ন্ত্রণ। মনে রাখবেন 20 জুলাই 2026 ইতিহাসের পাতায় এই দিনটি কালো দিন হয়ে থাকবে, কারণ আজ দেশের রাজধানীর রাস্তায় নৃশংসতার সব সীমা ছেড়ে গেছে। পুলিশের সামনে যেই এসেছে, ছেলে হোক বা মেয়ে, কাউকে রেহাই দেওয়া হয়নি। নির্মম ভাবে মারধর করা হয়েছে, এমনকি একটি মেয়ের প্রাইভেট পার্টে লাঠি মারার অভিযোগও এসেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক ছাত্রছাত্রী গুরুতর আহত হলেও কারো মন এখনো পর্যন্ত গলেনি। এদিকে কিছু ছাত্রীদের পোশাক পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং কয়েকজন শিক্ষার্থীকে বিদ্যুতিক শকও দেওয়া হয়েছে। আর ভাই সিভিল পোশাকে থাকা কিছু পুলিশ সদস্য গুন্ডার মতো আচরণ করছে। ভারতের শিক্ষা ব্যবস্থার দাবিতেই প্রথম এত বড় ছাত্র আন্দোলন দেখা গেল, তবুও সরকার সম্পূর্ণ নীরবে রয়েছে। এরাই সেই ছাত্রছাত্রী যারা ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় এনেছিল, কিন্তু আজ যখন তারা নিজেদের ভবিষ্যৎ ও অধিকার নিয়ে কথা বলছে তখন তাদের উপরই অত্যাচার করা হচ্ছে। তুমিও এই প্রতিবাদে সামিল হতে পারো, এই ভিডিওটিকে শেয়ার করে দিন। ভাবুন তো, যদি আপনাকে সোনা তুলতে পৃথিবীর ভেতরে প্রায় 4 কিলোমিটার নিচে পাঠানো হয় তাহলে কি হবে? সেখানে এতটাই তাপ থাকে যে আগুন ছাড়াই ডিম সিদ্ধ হয়ে যায়। আর অবাক করার বিষয় হলো মানুষ আজও সেখানে প্রতিদিন কাজ করতে যায়। কিন্তু কেন? পৃথিবীর সবচেয়ে গভীরে সোনার খনি আছে আফ্রিকা। তবে আসল গল্প শুধু সোনা না, মানুষের সাহস নেই। এই খনিটি প্রায় 4 কিলোমিটার মাটির নিচে খনন করা হয়। এত গভীরে পৌঁছাতে শ্রমিকদের লিফটে কয়েক মিনিট ধরে নিচে নামতে হয়। কিন্তু ভাই, নিচে পৌঁছানোর পরে শুরু হয় আসল চ্যালেঞ্জ। পৃথিবীর গভীরে তাপমাত্রা এত বেড়ে যায় যে স্বাভাবিকভাবে তা 60 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায়। যদি সেখানে বিশাল কুলিং সিস্টেম না থাকতো তাহলে কয়েক মিনিটের মধ্যেই মানুষ অজ্ঞান হয়ে যেত এবং কিছু কিছু মানুষ মারাও যেত। আর আপনি ভাবুন, আপনি যত গভীরে নামবেন আপনার মাথার উপর ততই কোটি কোটি টনের পাথরের চাপ বাড়তে থাকবে। অনেক সময় তো এত গভীরে ভূমিকম্পের মতো কেঁপে উঠে এই পাথরগুলো। আর এই ঘটনাকে রক বাস্ট বলা হয়। কিন্তু সবচেয়ে অবাক করা তথ্য এখনো বাকি আছে। বিজ্ঞানীরা এই খনির গভীরে এমন কিছু অতি ক্ষুদ্র জীব মাইক্রোস্কোপে খুঁজে পেয়েছে তারা সূর্যের আলো ছাড়াই হাজার হাজার বছর ধরে বেঁচে আছে। অর্থাৎ পৃথিবীর গভীরে এমন এক জগৎ রয়েছে যেখানে পৃথিবীর ধরন আমাদের পৃথিবীর জীবনের থেকে সম্পূর্ণ আলাদা। আর এই কারণেই এটি শুধু পৃথিবীর সবচেয়ে গভীর সোনার খনি নয়, বরং পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি। ভিডিওটি ভালো লাগে এই জন্য বলা হয় অতিরিক্ত চালাকি অনেক সময় নিজেরই ক্ষতি ডেকে আনে, এমনকি মৃত্যু পর্যন্ত। যেমনটা হয়েছিল এই পাদ্রীর সঙ্গে। একটি গ্রামে ভয়াবহ বন্যা শুরু হয়ে যায়, চারিদিকে মানুষ চিৎকার করছে, যে যার প্রাণ বাঁচাতে দৌড়চ্ছে। আর এই ঘটনার মাঝে এই লোকটির পাদ্রীর কথা মনে পড়ে যায় এবং সে দ্রুত চার্জে ফিরে গেল। সে পাদ্রীকে বলল, পানি খুব দ্রুত বাড়ছে, আমাদের এক্ষুনি এখান থেকে বের হতে হবে, আর না হলে পানিতে ডুবে মারা যাবেন। কিন্তু পাদ্রী একদম শান্ত ছিল এবং তিনি বলল, আমার ঈশ্বরের উপর পুরো ভরসা আছে, তিনিই আমাকে রক্ষা করবেন। লোকটি আর কিছু না বলে নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে চলে গেল। আর কিছুক্ষণ পর একটি নৌকা এসে পৌঁছলো। নৌকার মাঝি বলল, গ্রামের লোকেরা বলছে আপনি এখানে আছেন, তাড়াতাড়ি নৌকায় উঠুন, এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু পাদ্রী এবারও রাজি হলো না। এর কিছুক্ষণ পর আকাশে একটি উদ্ধারকারী হেলিকপ্টার দেখা গেল। আর হেলিকপ্টার থেকে রেস্কিউ টিম দড়ির সিঁড়ি নিচে নামিয়ে বলল, ফাদার তাড়াতাড়ি উঠে পড়ুন, আমরা আপনাকে নিরাপদে নিয়ে যাব। কিন্তু তিনি আবারও না করে দিলেন। আর শেষ পর্যন্ত হেলিকপ্টারও চলে গেল। কয়েক মিনিটের মধ্যে পুরো চার্জ পানির নিচে তলিয়ে গেল। পাদ্রী কোন রকম ভাবে মাথা পানির উপরে রাখার চেষ্টা করছে। হতাশ হয়ে তিনি চিৎকার করে উঠলেন এবং বললেন, হে ঈশ্বর, আপনি আমাকে বাঁচাতে এলেন না কেন? আর ঠিক তখনই কেউ জানে তাকে বলল, আমি তো তোমাকে বাঁচানোর জন্য একজন নয়, দুজন নয়, তিনজন লোক পাঠিয়েছিলাম। একজন মানুষকে পাঠিয়েছিলাম, একটি নৌকা পাঠিয়েছিলাম, একটি হেলিকপ্টার পর্যন্ত পাঠিয়েছিলাম, কিন্তু প্রতিবারই তুমি সেই সাহায্য ফিরিয়ে দিয়েছো। এই গল্প থেকে কি শিখতে পারলেন কমেন্টে অবশ্যই জানাবেন।